কেমন আছো তোমরা সবাই? এর আগের ক্লাসে আমি বিভক্তি নিয়ে আলোচনা করেছি। আশা করি বিভক্তি ধারণাটি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আজকে আমার আলোচনার বিষয় উপসর্গ, যার ইংরেজি প্রতিশব্দ হলো প্রিফিক্স, PREFIX, প্রিফিক্স। এই উপসর্গ শব্দটির উপ শব্দের অর্থ হলো আগে, আগে, আর সর্গ শব্দটির অর্থ হলো অবস্থান। তাহলে উপসর্গ শব্দটির অর্থ হলো আগে অবস্থান। কার আগে অবস্থান? শব্দ বা ধাতু, শব্দ বা ধাতুর আগে অবস্থান। উপসর্গ হলো শব্দ গঠনের এক অন্যতম উপাদান, যে উপাদান শব্দ বা ধাতুর আগে বসে অর্থের পরিবর্তন ঘটায় বা নতুন অর্থের সৃষ্টি করে। আমি সংজ্ঞাটা লিখছি। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর আগে বসে অর্থের পরিবর্তন ঘটায় বা নতুন অর্থের সৃষ্টি করে, তাকে বলে উপসর্গ। কি দেখলাম দেখো, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর আগে বসে অর্থের পরিবর্তন ঘটায় বা নতুন অর্থের সৃষ্টি করে, তাকে বলা হয় উপসর্গ। তাহলে উপসর্গ কার আগে বসে? শব্দ বা ধাতুর আগে বসে উপসর্গ। আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে, তাহলে বুঝতে পারবা। আমি লিখলাম কার, কার একটা শব্দ, তার আগে যদি আমি আ বসিয়ে দিই তাহলে হয়ে যাবে আকার। তাহলে এইখানে আমরা দেখলাম এই কার নামক শব্দের আগে আ যুক্ত হলো, এই আটা হলো উপসর্গ। এই কার নামক শব্দের আগে আ উপসর্গ যুক্ত হয়ে একটা নতুন শব্দযুক্ত নতুন অর্থযুক্ত শব্দের তৈরি হলো, সেটাকে আমরা বলছি আকার। তাহলে আমরা এখানে দেখলাম শব্দের আগে বসলো। এবার ধাতুর আগে যদি আমি একটা উদাহরণ দিই তাহলে দেখবা যে কার, এই কারটা, এই কার শব্দের মূল সংস্কৃত ধাতু হলো কি, ক্রি। ক্রি একটা ধাতু, সেটা দেখো তার ধাতু চিহ্ন দেওয়া আছে রুট, ক্রি যুক্ত অ হয়ে গেল কার। এইবার এইখানে যদি আমরা মনে করো লিখি আ যুক্ত ক্রি যুক্ত অ, তাহলেও কিন্তু হবে আকার। এখানে দেখো যে ক্রি কিন্তু ধাতু, এখানে শব্দের আগে আ বসে তৈরি হলো আকার। এখানে আমরা দেখছি ক্রি নামক ধাতুর আগে আ নামক উপসর্গ দিয়ে যুক্ত হয়ে তৈরি হচ্ছে আকার। তাহলে আমরা দেখতে পেলাম উপসর্গ শব্দ ও ধাতুর উভয়েরই আগে বসতে পারে। উপসর্গ হলো, উপসর্গকে আমরা আর এক নামে ডাকতে পারি। এই উপসর্গগুলোকে আমরা বলি আদি প্রত্যয়। আদি প্রত্যয় কেন? প্রত্যয় তোমরা এখন শেখনি, ক্লাস 7-এ আছে, শুধু নামটা মনে রাখবে যে এই উপসর্গের আর এক নাম বা উপসর্গকে আমরা আদি প্রত্যয় বলেও ডাকতে পারি। আদি প্রত্যয়, কারণ প্রত্যয় হলো কিন্তু উপসর্গের মতোই একটি উপাদান যার মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। তো প্রত্যয় সাধারণত শব্দ, প্রত্যয় কি হয় শব্দ বা ধাতুর পরে বসে, কিন্তু উপসর্গ কি শব্দ বা ধাতুর আগে বসে, সেজন্য এটাকে আমরা বলছি আদি প্রত্যয়।
তাই এখান থেকে আমরা জানলাম উপসর্গ শব্দটির অর্থ কি, উপসর্গ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি, উপসর্গ শব্দকে অন্য বা উপসর্গকে অন্য কি নামে ডাকা যেতে পারে। আমরা জানলাম উপসর্গ কাকে বলে। তার মানে সোজা কথায় বা এক কথায় বলতে গেলে উপসর্গ হলো এমন একটা মাধ্যম যার মাধ্যমে এমন একটা মাধ্যম যার মাধ্যমে নতুন নতুন শব্দ গঠন করা হয়। এই উপসর্গগুলি কি হয়, শব্দ বা ধাতুর আগে বসে অর্থের পরিবর্তন ঘটায় বা নতুন শব্দের সৃষ্টি করে, তাকে আমরা বলি উপসর্গ। আচ্ছা, উপসর্গ কয় প্রকার? এবার আমরা জানবো উপসর্গ কয় প্রকার। উপসর্গ প্রধানত তিন প্রকার। উপসর্গকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। আমি ভাগগুলো লিখে দিচ্ছি। উপসর্গ, এই উপসর্গকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হলো সংস্কৃত উপসর্গ। এই সংস্কৃত উপসর্গেরই আরেক নাম হলো তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ। দ্বিতীয় ভাগ বাংলা উপসর্গ, যার আরেক নাম তদ্ভব উপসর্গ। তদ্ভব উপসর্গ। আর 3 নম্বরে রয়েছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ। তাহলে আমরা উপসর্গকে তিনটে ভাগে ভাগ করলাম। একটি হলো সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ, দ্বিতীয়টি হলো বাংলা উপসর্গ বা তদ্ভব উপসর্গ, এবং তৃতীয়টি হলো বিদেশি উপসর্গ। তাহলে আমরা উপসর্গের শ্রেণীবিভাগ জেনে গেলাম। এইবার আমরা জানবো সংস্কৃত উপসর্গ কয়টি। আমাদের বাংলায় কয়টি সংস্কৃত উপসর্গ রয়েছে সেই তালিকাটা আমরা দেখব, এবং তোমরা চেষ্টা করবে যে সংস্কৃত উপসর্গ যতগুলি রয়েছে সেই সংস্কৃত উপসর্গগুলির নাম যেন তোমরা মুখস্থ করে নাও। অবশ্যই সংস্কৃত উপসর্গগুলির নাম তোমাদের মুখস্থ করতে হবে। আমাদের সংস্কৃত উপসর্গ রয়েছে কটি? আমাদের সংস্কৃত উপসর্গ রয়েছে 20টি। আমি উপরে লিখে দিলাম যে সংস্কৃত উপসর্গের সংখ্যা, সংস্কৃত উপসর্গের সংখ্যা 20টি। এই 20টা সংস্কৃত উপসর্গের নাম তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। কি এটা আমরা একটা ছন্দে মনে রাখবো বা রিদমে মনে রাখবো। তুমি যদি এমনি মুখস্থ করো তোমার হয়তো মুখস্থ হয়ে যাবে, কিন্তু কয়েকদিন পর তুমি যখন দেখবে বলতে যাবে তুমি 20টা বলতে পারবে না, কিছু বাদ পড়েই যাবে। আমরা যদি এই সংস্কৃত উপসর্গগুলিকে রিদমে মনে রাখি তবে সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই সংস্কৃত উপসর্গের এই 20টা নাম মনে রাখতে পারবো। রিদমটা কি আমি লিখে দিচ্ছি। প্লো, পড়া, অপ, সম, নি, অব, অনু, নির, দু, বি। প্র, পড়া, অপ, সম, নি, অব, অনু, নির, দু, বি। অধি, সু, উদ, আবার অনেক জায়গায় উদ থাকে। অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। এই যে 20টা সংস্কৃত উপসর্গ, এটাকে আমরা রিদমে মনে রাখবো। রিদমটা কি হবে? আমরা এই 5টাকে আগে একসঙ্গে উচ্চারণ করব। প্র, পড়া, অপ, সম, নি, এই 5টাকে আমরা আগে
উচ্চারণ করবো, দেখো হয়ে যাবে প্র পরা অপসমনি, প্র পরা অপসমনি। তারপরে আমরা দ্বিতীয়ত করব এই পাঁচটা, কি হলো প্র পরা অপসমনি অব অনু নির্দুর্বি, প্র পরা অপসমনি অব অনু নির্দুর্বি। তারপরে আমরা করব এই তিনটেকে অধি সু উত, তারপরে আমরা করব এই পুরোটাকে, কটা থাকবে এখানে তাহলে 7, পরিপ্রতি অভিয়তি অপি উপা। তাহলে দেখো রিদেমটা দেখো প্র পরা অপসমনি অব অনু নির্দুবি অধি সু উত পরিপ্রতি অভি অতি অপি উপা। দেখো এখানে 20টে আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা হয়ে গেল। আবার রিজনটা মনে রাখবে প্র পরা অপসমনি অব অনু নির্দুবি অধি সু উত পরিপ্রতি অভি অতি অপি উপা। এই 20টা সংস্কৃত উপসর্গের নাম তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষাতে কিন্তু আসতেও পারে যে বাংলায় মোট কয়টি সংস্কৃত উপসর্গ রয়েছে সেগুলির নাম, তখন তোমার কিন্তু 20টা নামই লিখতে হবে। এইবার এই উপসর্গগুলি কিন্তু যখন যুক্ত হয় শব্দের সঙ্গে তখন ভিন্ন অর্থকে প্রকাশ করে। যেমন আমি যদি এখানে দিই একটা প্র, এই প্র উপসর্গটা কিন্তু কি হয় বিভিন্ন অর্থে শব্দের সঙ্গে কিন্তু যুক্ত হয়। যেমন যদি আমি একটা উদাহরণ দিই প্র শব্দ দিয়ে আমি লেখালাম কি প্রখর বা প্রবল, তাহলে আমরা দেখছি যে খড়ের সঙ্গে প্র বা বলের সঙ্গে প্র যুক্ত হয়ে প্রখর প্রবল তৈরি হচ্ছে। এগুলো সব প্রত্যেকটা কিন্তু কি আধিক্য বোঝাতে ব্যবহার করা হয়, যে কোনো কিছু আধিক্য বোঝাতে কিন্তু এটা ব্যবহার করা হয়। আবার বিপরীত অর্থ কিন্তু ব্যবহার করা হয়। বিপরীত অর্থে কি প্রস্থান বা প্রবাসী, এগুলো কিন্তু সব কি বিপরীত অর্থে কিন্তু ব্যবহৃত হচ্ছে। আবার লিখলাম পড়া, এই পড়া উপসর্গটি কিন্তু আধিক্য অর্থে ব্যবহৃত হয়। যেমন লিখলাম পরাক্রম বা পরাক্রান্ত, ঠিক আছে। আবার কিন্তু কি হচ্ছে বিপরীত শব্দ কিন্তু এটা ব্যবহার হয়। পড়া মনে করো কি দেখলাম জয়, তাহলে আমরা কি লিখবো পরাজয়, তার জয়ের বিপরীত কি হচ্ছে পরাজয়, তাহলে জয়ের সাথে পরা উপসর্গটি যুক্ত হয়ে কি হচ্ছে বিপরীত অর্থেও কিন্তু বোঝানো হচ্ছে। আবার অপ, আমরা যদি অপ দেখি, এই অপ উপসর্গটাকে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই অপ উপসর্গ দিয়ে কিন্তু খারাপ অর্থে ব্যবহৃত হয় অপ। যেমন অপব্যবহার, যে কোনো কিছু অপব্যবহার করা উচিত না, মানে খারাপ ব্যবহার করা, বা অপমৃত্যু। তাহলে দেখো এই মৃত্যুর সঙ্গে বা ব্যবহারের সঙ্গে অপ নামক যে উপসর্গটি রয়েছে বাংলা সংস্কৃত উপসর্গ, সেই অপ নামক সংস্কৃত উপসর্গ দিয়ে যুক্ত হয়ে যে মিনিংটা হচ্ছে সবটা কিন্তু খারাপ অর্থে ব্যবহৃত হচ্ছে, কিন্তু খারাপ অর্থকে প্রকাশ করছে অপ। আবার যদি আমরা বলি সমতি কিন্তু কি হচ্ছে কি সন্নিবেশিত বা সমাবেশ অর্থে কিন্তু শব্দ তৈরি হচ্ছে। যেমন দেখো সমাবেশ বা সমবেত, এগুলো কি প্রত্যেকটা কি সন্নিবেশিত অর্থে বা সমাবেশ অর্থে ব্যবহৃত হচ্ছে। আবার যদি আমরা দেখি অনু, যে অনু শব্দটা কি হচ্ছে, অনু শব্দটা পশ্চাৎ অর্থে ব্যবহৃত হয় না, অনুচর বা অনুগমন, তাদের পশ্চাৎ অর্থে ব্যবহৃত হচ্ছে। আবার যদি আমরা দেখি এই সু উপসর্গটা কি ভালো অর্থে ব্যবহৃত হয় সুন্দর, তাই তো, বা সুশোভন। আবার যদি আমরা সুটাকে দেখবা সরল অর্থ ব্যবহৃত হয়, কি সু দিয়ে সরল অর্থে কি হবে সুগম্য, তাই না, যেটা খুব সহজে, বা সুবোধ্য যেটা খুব সহজে বোঝা যায়। আচ্ছা,
আমরা যদি দেখি যে এখানে এই উপসর্গটিও কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যদি আমরা ভাবি যে সান্নিধ্য বা নিকট অর্থে, তাহলে আমরা কি লিখব? উপকূল, মানে কুলের নিকটে, উপকূল। তাহলে কুলের সঙ্গে উপ নামক উপসর্গটি যুক্ত হয়ে হচ্ছে উপকূল, এখানে কি নিকট বোঝাচ্ছে, তাই তো। আবার সাদৃশ্য অর্থ হতে পারে উপবন বা উপনদী হতে পারে। তাহলে প্রত্যেকটা উপসর্গের কি করতে হবে? তোমাদের বাড়িতে এই উপসর্গগুলো মুখস্থ করতে হবে এবং তার সঙ্গে এই উপসর্গগুলো সহযোগে শব্দ তৈরি করতে হবে এবং সেই শব্দ দিয়ে বাক্য রচনা লেখার প্র্যাকটিস তোমাকে বাড়িতে করতে হবে। কারণ পরীক্ষাতে হয়তো দিতেই পারে যে উপসর্গটি যোগে একটি শব্দ গঠন করো এবং সেই শব্দ দিয়ে বাক্য রচনা করো, এভাবে প্রশ্ন আসতে পারে। বা বললো যে অনু নামক উপসর্গটি দিয়ে একটি শব্দ গঠন করে তা দিয়ে বাক্য রচনা করো। তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা 20টা উপসর্গের নাম মনে রাখতে হবে এবং তার সঙ্গে বাড়িতে করতে হবে কি? এই উপসর্গগুলির সহযোগে বাক্য শব্দ গঠন করে সেই শব্দ দিয়ে বাক্য রচনা লেখার প্র্যাকটিস বাড়িতে তোমাদের করতে হবে। তার আগে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে সংস্কৃত উপসর্গগুলোর নাম মুখস্থ করে কিন্তু বাড়িতে তোমরা খাতায় বারবার লিখবে। যদি না লেখো তাহলে কিন্তু এটা মনে থাকবে না। কি করে মনে রাখবে? আমি বলেছিলাম রিদমে মনে রাখতে হবে। প্র পরা অপ সমনি, প্রথমে আমরা 5টাকে একসঙ্গে উচ্চারণ করব। প্র পরা অপ সমনি, তারপরে 5টাকে করব অপ অনু নির দু বি, তারপরে 3টাকে করব অধি সু উদ, তারপরে আমরা 7টাকে করব পরি প্রতি অভি অতি অপি উপ আ। আমার হয়েছে, তোমাদেরও হবে। এই রিদমটাকে ফলো করবে, এই ছন্দটাকে মেনে চলবে, দেখবা তোমাদের কিন্তু খুব ইজিলি এই 20টা সংস্কৃত উপসর্গের নাম কিন্তু মনে থেকে যাবে। এইবার আমরা আলোচনা করব বাংলা উপসর্গ। এবার কিন্তু আমরা বাংলা উপসর্গ মনে করি। বাংলা উপসর্গ কটা আছে? 21টা। বাংলা উপসর্গ আছে 21টি। আচ্ছা, এক্ষেত্রে পরীক্ষার হলে কিন্তু তোমাদের ভুলে যেতে পারে যে সংস্কৃত উপসর্গ 21টা না বাংলা উপসর্গ 21টা। কারণ সংস্কৃত উপসর্গ ছিল 20 আর বাংলা উপসর্গ হলো 21। তোমাদের পরীক্ষাতে কিন্তু একটা কনফিউশন হতেও পারে। তাহলে সেক্ষেত্রে কি করবো? আমরা একটা মনে রাখতে গেলে কিন্তু আরেকটা অটোমেটিক মনে থাকবে। সেক্ষেত্রে আমরা কোনটা মনে রাখবো? বাংলা উপসর্গটা। কিভাবে মনে রাখবো? আচ্ছা, আমাদের বাংলা ভাষা দিবস কত তারিখ হয়? তোমরা সবাই জানো 21শে ফেব্রুয়ারি। 21, তার মানে বাংলা উপসর্গ হলো 21টি। এখানে আমি লিখে দিলাম ভাষা দিবস। এইভাবে একটা ট্রিক্স মনে রাখা। ভাষা দিবস কি হয়? 21 তারিখে, 21/2। ভাষা দিবস কত হয়? 21শে ফেব্রুয়ারি। তাহলে 21, তার মানে বাংলা ভাষা দিবস যেহেতু 21শে ফেব্রুয়ারি, এইভাবে আমরা মনে রাখবো। তাহলে বাংলা উপসর্গ হলো 21টি। এইবার এই উপসর্গগুলির নাম তোমাদেরকে কিন্তু সংস্কৃত উপসর্গতে যেমন মনে রেখেছিলাম ঠিক সেইভাবে কিন্তু এটাও মনে রাখতে হবে। এখানেও আমরা দু রকম ভাবে মনে রাখতে পারি, একটা রিদমে মনে রাখতে পারি, আবার একটা কিন্তু লেটারের মতো মনে রাখতে পারি। রিদমটা আগে তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। রিদমটা কি হবে? অ, অজ, অঘা, তারপরে অনা, আ, আর, তারপরে কি হবে? অ, অজা, অগ, অনা, আ, আর, তারপরে আন, আপ, ইতি, উন। কি হলো তাহলে? কথা হলো দেখো, অ, অজ, অঘা, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন। তারপরে এইদিকে লিখছি, নিচে হয়তো তোমরা দেখতে পাবে না, এদিকে লিখছি আমি কদু, সরি কদু হবে না, ওটা পদ হবে। পদ, পু, নি, পাতি, বি, ভর, রামস,
সা সু হা। দেখো 21টা হয়ে গেছে এখানে। আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। আমাদের দেখো 21টা হয়ে গেল। রিদমটা কি হবে? প্রথমে আমরা তিনটাকে করব, অ অজ অঘা। দ্বিতীয়টা আমরা কি করব? তারপরে তিনটাকে নিব, অনা আ আর। তারপর আমরা কি লিখবো? এই চারটাকে নেব, আন আপ ইতি উন। তারপরে আমরা এই তিনটাকে নেব, কত উনি কত উনি। তারপরে আমরা এই তিনটাকে নেব, পাতি বিভর। তারপরে আমরা এই দুটোকে নেব, উচ্চারণটা একটু আলাদা হবে, রাম সনা রামস। এইভাবে উচ্চারণ করবো, তাহলে আমাদের রিদমটা বজায় থাকবে। রামস, রামসে মানে রাম আর স, রামস। তারপরে আমরা করব এই তিনটা সা সুহা, এটা মন্ত্রের মতো, রামস সা সুহা, এটা মন্ত্রের মতো হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে আবার দেখিয়ে দিই, অ অজ অঘা, অনা আ আর, আন আপ ইতি উন, কত উনি, পাতি বিভর, রামস সা সুহা। এই জায়গাটা পুরো মন্ত্রের মতো মনে হচ্ছে না, রামস সা সুহা। এইভাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কোনো ব্যাপার না। সংস্কৃত উপসর্গ দেখো রিদম মনে থাকবে কিন্তু। আমি যখন পেরেছি, সবাই পারে, তোমরাও পারবে। সংস্কৃত উপসর্গের নামটা কি বললাম? 20টা রিদম। প্র পরা অপসমনি, অব অনু নির্দ্রুবি, অধি সু উদ, পরিপ্রতি অভি অতি অপি উপ আ। হয়ে গেল সংস্কৃত। আচ্ছা, বাংলা কি? অ অজা অগ, অনা আ আর, তারপরে আন আপ ইতি উন, কত উনি, পাতি বিভর, রামস সা সুহা। তাহলে এই রিদমে আমরা কিন্তু মনে রাখতে পারি। একসঙ্গে তুমি যদি করতে যাও পারবে না, আমি বলে দিলাম ভাগ ভাগ করে। প্রথমে এই তিনটে হবে, তারপরে এই তিনটে হবে, তারপরে এই চারটে হবে, তারপরে এই তিনটে করব, তারপরে আমরা করব এই তিনটে, তারপরে এই দুটো, তারপরে এই তিনটে। পড়ার টেকনিকটা কেমন? আমরা প্রথমে মুখস্থ করবো অ অজ অঘা, অ অজ অঘা, অ অজ অঘা, অ অজ অঘা। এটা যখন হয়ে যাবে তারপর আমরা তারপরে তিনটে করবো, অনা আ আর, অনা আ আর, অনা আ আর দিয়ে তারপর আবার প্রথম থেকে ছটা বের করবো, অ অজ অঘা, অনা আ আর, অ অজ অঘা, অনা আ আর। তারপরে আমরা যখন ছটা হয়ে যাবে তারপরে চারটাকে করবো, আনা ইতি উন, আনা ইতি উন, আনা ইতি উন। যদি হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে করবো অ অজ অঘা, এইভাবে অ অজ অঘা, অনা আ আর, আনা ইতি উন। এইভাবে আমরা কিন্তু এই 21টা বাংলা উপসর্গের নাম ধরে রাখবো। আচ্ছা, এটা হলো রিদম। এবার আমরা একটা চিঠির আকারেও মনে রাখতে পারি। যদি মনে করো যে এই রিদমটা করা খুব কঠিন হয়ে যাচ্ছে তোমাদের কাছে, রিদম মুখস্থ করা, তাহলে চিঠিটা মনে রাখবে। চিঠিটা আমি লিখে দিচ্ছি। একটা চিঠি, মনে করো একটা বন্ধু আরেক বন্ধুকে চিঠি লিখছে। লিখলাম, প্রিয় বন্ধু সুহাস, মানে যাকে আমি চিঠিটা লিখছি তার নাম হলো সুহাস। কি লিখবো? লিখলাম, আমার ভালোবাসা নিবি, আমার ভালোবাসা নিবি, তুই আমাদের অজপাড়া গ্রামের, অজপাড়া মানে কি বলতো? একবারে প্রত্যন্ত গ্রাম বা পিছিয়ে পড়া গ্রাম, অর্থাৎ যে গ্রামে এখন কোনো উন্নতি ঘটেনি, প্রত্যন্ত বা পিছিয়ে পড়া গ্রামকে আমরা বলি অজপাড়া গ্রাম। বলছে তুই আমাদের অজপাড়া গ্রামের একমাত্র
আশা ভরসা। জমিদারের ছেলেদের অনাচার কুকথা আর চোখে তাকানো বলে না, আর চোখে তাকাতে মানে কি এই টেরা চোখে বা বাঁকা চোখে তাকাস না। বলছে যে জমিদারের ছেলেদের অনাচার মানে অত্যাচার অর্থে, কুকথা মানে খারাপ কথা, আর চোখে তাকানোকে পাত্তা দিবি না। পাত্তা দিবি না মানে তোয়াক্কা করবি না। আমি তোর জন্য কিছু পাতিলেবুর আচার ও 49টি কদবেল পাঠালাম। অজানা জায়গায় মন আনচান করলে, অজানা জায়গায় মন আনচান করলে আবডালে মানে কি, আবডালে মানে আড়ালে, আবডালে বসে খাস। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, তাই তো? আশা করি তোমরা দেখতে পাচ্ছ তো নিচের লেখাগুলো। আচ্ছা, এবার আমার চিঠি শেষ, আমি নিচে লিখে দিলাম ইতি। মনে করো আমার নাম অঘারাম, অলোক থেকে আমি হয়ে গেলাম অঘারাম। মনে করো আমার নাম অলোক না, আমার নাম অঘারাম। তাহলে দেখো এখানে আমরা একটা চিঠি লিখলাম, এক বন্ধু আর এক বন্ধুকে চিঠি লিখছে যে প্রিয় বন্ধু সুহাস, আমার ভালোবাসা নিবি, তুই আমাদের অজপাড়া গ্রামের একমাত্র আশা ভরসা। জমিদারের ছেলেদের অনাচার কুকথা আর চোখে তাকানো পাত্তা দিবি না। আমি তোর জন্য কিছু পাতিলেবুর আচার ও 49টি কদবেল পাঠালাম। অজানা জায়গায় মন আনচান করলে আবডালে বসে খাস। ইতি তোর বন্ধু অঘারাম। এই চিঠিটা থেকে কিন্তু আমরা এই 21টা বাংলা উপসর্গ পেয়ে যাব। কি করে এখানে খেয়াল করো, সুহাস, সুহাসটাকে যদি আমরা ভাঙি আমরা পাবো সু একটা, হা একটা, দন্তেস্তা। এখানে আমরা 3টে পেয়ে গেলাম। দেখো যে সু, এই যে সু, হা, এই যে হা, আর দন্তেস্তা, এই যে দন্তেস্তা, 3টে পেয়ে গেলাম। আচ্ছা, আমার আগো এখানে দেখো এই যে 4টা হয়ে গেল। ভালোবাসা নিবি, এই যে নি একটা, বি একটা, এই যে নি একটা, বি একটা। দেখো এখানে আছে যে নি আর বি কই, এই যে বি, নিবি। আচ্ছা, তুই আমাদের অজপাড়া, এই যে অজ, এই যে অজপাড়া গ্রামের একমাত্র আশা ভরসা। এই ভরসার দিকে দেখো, ভরসা খেয়াল করো, এই যে ভর আর সা, এই যে ভর আর সা। তাহলে দেখো এতক্ষণ আমরা কটা পেয়ে গেলাম, 1 2 3 4 5 6 7 8 9, 9টা কিন্তু আমাদের হয়ে গেল, পেয়ে গেলাম। জমিদারের ছেলেদের অনাচার, অনাচারের এই যে অনা, এই যে অনা কই, এই যে অনা,
অনাচার কু কথা, এই যে কু, কু কই, এই যে কু, কু কথা আর চোখে, এই যে আর, এই যে আর কই, এই যে আর চোখে তাকানো পাত্তা দিবি না, আমি তোর জন্য কিছু পাতি লেবু, পাতি লেবু, এই যে পাতি, এই যে পাতি, পাতি লেবুর আচার ও 49টি, এই যে এই যে 49টি কদ বেল, এই যে কদ, এই যে কদ কই, কদ কুনি, এই যে কদ, কদ বেল পাঠালাম অজানা জায়গায়, অজানা, এই যে এই যে অজানা জায়গায় মন আনচান, এই যে আন করে রাখো, এই যে আনচান করলে আপ ডালে, এই যে আপ ডালে মানে আড়ালে, এই যে আপ ডালে বসে খাস ইতি, এই যে ইতি অঘারাম, ওই যে অঘা, একটা অঘা থাকলো, এই যে অঘা, আর একটা হলো এই যে রাম করে রাখো, রাম এখানে, এই যে রাম। তাহলে দেখো আমাদের কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা 21টা সংস্কৃত উপসর্গের নাম কিন্তু আমরা জেনে গেলাম। তাহলে তোমরা এই চিঠিটাও মনে রাখতে পারো, তোমরা আবার কিন্তু এই রিদিমটাও মনে রাখতে পারো। ঠিক সংস্কৃত উপসর্গে আমরা যেমন পড়েছিলাম যে এই উপসর্গগুলি বিভিন্ন অর্থে প্রয়োগ হয়, সেগুলো বাংলা উপসর্গের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ব্যাপার। আমি যদি এখানে উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবা। অ নামক যে বাংলা উপসর্গটি রয়েছে, এই অ দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, খারাপ অর্থ বা নেতিবাচক অর্থে বোঝাতে পারি। যেমন অধর্ম, এটা কালি শেষ হয়ে গেছে, এটা চেঞ্জ করে দিচ্ছি। যেমন অধর্ম হতে পারে, বা অধর্ম বা হতে পারে অকাজ, কি না নেতিবাচক অর্থে। আবার আমরা কি করতে পারি, অ দিয়ে অধর্ম, অকাজ, এটা কি নেতিবাচক অর্থে আমরা করলাম। আচ্ছা, আর কি অর্থে হতে পারে, আর বিভিন্ন অর্থে হতে পারে। যেমন আমি যদি বলি আর কি অর্থ হতে পারে, অনা, এই অনা উপসর্গটিও কিন্তু কি হচ্ছে, বিভিন্ন নেতিবাচক বা মন্দ অর্থে ব্যবহৃত হচ্ছে, বা নেই অর্থে নাবাচক। যেমন অনাবৃষ্টি মানে বৃষ্টি হয়নি, অনাবৃষ্টি নাবাচক অর্থে এটা হচ্ছে। রাম কি হয়, রাম সবসময় বৃহৎ অর্থে হচ্ছে। যেমন রামদা বলি না আমরা, রামদা মানে বড় একটা দা। বা আমি যদি বলি হাটা কি হচ্ছে, অভাব অর্থে হচ্ছে। যেমন ভাত, বা ঘর, ভাতটা কি হচ্ছে তোমার অভাব অর্থে হচ্ছে। রামটা কি হচ্ছে বড় অর্থে, যেমন রামদা। অনা নেই অর্থে, যেমন অনাবৃষ্টি। অ দিয়ে আবার নেতিবাচক বা মন্দ অর্থে আমরা করতে পারি, যে অকাজ বা অধর্ম। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে উপসর্গগুলি কোন অর্থে শব্দে যুক্ত হচ্ছে। তোমরা বইয়ে কিন্তু ব্যাকরণ বইয়ে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা কিন্তু এই অর্থগুলো অবশ্যই দেখে নেবে। কারণ ভিডিওটাকে বেশি বড় করা যাবে না, এরপরে আমাকে আরো বিদেশি উপসর্গটা করাতে হবে। আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম। সংস্কৃত উপসর্গের ক্ষেত্রে আমি দেখালাম প্র দিয়ে, পড়া দিয়ে, অপ দিয়ে, উপ দিয়ে। ঠিক তেমনি বাংলা উপসর্গগুলো আমরা দেখলাম অ, অনা, রাম, এই যে এই উপসর্গগুলো আছে, যে এই উপসর্গগুলো কি হচ্ছে, বিভিন্ন অর্থে যখন শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে তখন বিভিন্ন অর্থকে প্রকাশ করছে। তাহলে আমরা বলতে পারি যে এই উপসর্গগুলো কিন্তু বিভিন্ন অর্থে বা শব্দের মধ্যে প্রয়োগ হয় বা যুক্ত হতে পারে। এই হলো আমাদের বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গের আলোচনা। এবার ছোট্ট একটি কথা বলার আছে, তোমরা কেউ খেয়াল করেছো কিনা জানি না, যে আমরা বাংলা উপসর্গ আলোচনা করলাম, আমরা সংস্কৃত উপসর্গ আলোচনা করলাম। আমরা দেখলাম বাংলার উপসর্গের সংখ্যা 21টি ও সংস্কৃত উপসর্গের সংখ্যা হলো 20টি। যদি তোমরা একটু খেয়াল করে দেখবে যে এমন 4টা উপসর্গ রয়েছে যেগুলো কিন্তু বাংলাতেও রয়েছে আবার সংস্কৃতেও রয়েছে। সেগুলো কি কি, আ, সু, বি, নি। দেখবা এই যে 4টা, এই 4টা উপসর্গ কি কি বললাম, আ, সু, বি, নি। এই 4টা উপসর্গ কি সংস্কৃত ও বাংলা উভয়েই রয়েছে।
আ সু বি নি, এই চারটা কিন্তু সংস্কৃত উপসর্গ রয়েছে। আবার বাংলা উপসর্গেও আমরা এই চারটাকে দেখতে পাই। যেমন প্র পরা অপসন্নি অব অনু নির্দুবি অধিসু, এই যে সু। আবার বাংলাতে দেখো, যদি আমরা বলি রামস সা সুহা, এই যে সু পেয়ে গেলাম। আচ্ছা, প্র পরা অপসন্নি অব অনু নির্দুবি, শেষের দিকে চলে আসে সংস্কৃত উপসর্গ আছে না, অতি অপি উপ আ, এই যে আ। আর বাংলা উপসর্গতে দেখবে আছে যে অনা আ অনা, এই যে আ। বি দেখো, বিও তুমি পেয়ে যাবে সংস্কৃত উপসর্গ, খেয়াল করো, প্র পরা অপসন্নি অব অনু নির্দুবি, এই যে বি। বাংলা উপসর্গতে তুমি কিন্তু পেয়ে যাবে পাতি বি ভর, এই যে বি। আবার নিতে দেখো প্র পরা অপসন্নি, এই যে নি। আর বাংলাতে দেখো পেয়ে যাবে নিশ্চয়ই কি আছে, পদ পুনি, এই যে পুনি। তাহলে এই চারটে উপসর্গ হলো এমন উপসর্গ যেগুলো সংস্কৃত এবং বাংলা উভয়তেই রয়েছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব হলো বিদেশি উপসর্গ। এবার আমরা আলোচনা করব বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ কি? বিদেশি উপসর্গ হলো যে আমরা বিদেশি উপসর্গকে দুটো ভাগে ভাগ করব। বিদেশি উপসর্গকে দুটো ভাগে আমরা ভাগ করব। একটা হলো ইংরেজি উপসর্গ, ইংরেজি উপসর্গ, আর একটা হলো আরবি ও ফার্সি উপসর্গ, আরবি ও ফার্সি উপসর্গ। ইংরেজি উপসর্গের মধ্যে কি কি আছে, কয়েকটা গুরুত্বপূর্ণ উপসর্গ তোমরা মনে রাখবে। হা, ফুল, মিনি, মেগা, হাই, এগুলো সব ইংরেজি উপসর্গ। হাফ, হাফ প্যান্ট, ফুল, ফুল প্যান্ট, মিনি, মিনি বাস, মেগা, মেগা বাজার, হাই, হাইওয়ে। ঠিক আরবি উপসর্গ, আরবি ফার্সি উপসর্গ কয়েকটা নাম অবশ্যই মনে রাখবে। যেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, নিম, ফি, হর, আম, বেল, খাস, বদ, নিম, ফি, হর, আম, বেল, খাস, বদ, আরো রয়েছে। ঠিক আছে, যেমন নিম, এটা অর্ধেক অর্থে বোঝায়, নিম রাজি। রাজি মানে কি, যে আমি এই কাজটাকে রাজি, মানে আমি পুরোটাই রাজি। কিন্তু আমি যদি বলি আমি নিম রাজি, মানে আমি কিছুটা রাজি। নিম অর্ধেক অর্থে ব্যবহৃত হয়। ফি প্রত্যেক অর্থে, ফি বছর, ফি দিন। হর প্রত্যেক অর্থে, হর দিন মানে প্রত্যেক দিন। আম এটা কি সর্বসাধারণ অর্থে ব্যবহৃত হয়, আম জনতা, আম দরবার। খাস ব্যক্তিগত অর্থে, বলে না খাস মহল বা খাস কামরা। বদ বদনাম। তো এগুলো হলো আমাদের ইংরেজি উপসর্গ, এগুলো হলো ফার্সি উপসর্গ। তোমাদের কাজ হলো বাড়িতে তোমরা প্রথমে, আমরা যতটা জানলাম আজকে তাতে পরিষ্কার একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে উপসর্গ হলো এমন একটা মাধ্যম বা এমন একটি উপাদান যা শব্দ বা ধাতুর আগে বসে অর্থের পরিবর্তন ঘটায় বা নতুন অর্থের সৃষ্টি করে। যদি তোমাকে পরীক্ষাতে দেওয়া হয় উপসর্গের কাজ কি, তখন তোমরা লিখতে পারো যে উপসর্গের প্রধান কাজ হলো নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করা। ঠিক আছে, 2 নম্বর যদি মনে করো এটা তো একটা বেশি, আমি মনে 2 নম্বর দিলাম, তাহলে তোমরা কি লিখবে, তোমরা লিখতে পারো যে উপসর্গ প্রথমে লিখবে উপসর্গের প্রধান কাজ হলো নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করা বা অর্থের পরিবর্তন করা। 2 নম্বরে তোমরা কি লিখবে, 2 নম্বরে লিখবে যে উপসর্গ বৈপরীত্য অর্থ প্রকাশ করতে সাহায্য করে। যেমন জয়, এই শব্দের পূর্বে আমরা পরা নামক উপসর্গটি যুক্ত করলে হয়ে যায় পরাজয়। এটি কি জয়ের বিপরীত, বৈপরীত্য। আবার কি হয়, আবার অর্থ সংকোচনে এটি ব্যবহৃত হয়। ঠিক আছে, অর্থ সংকোচন করতেও এই উপসর্গ আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। আবার পরিপূর্ণতা, অর্থের পূর্ণতা সাধনে আমরা এই উপসর্গগুলি ব্যবহার করি। যেমন পূর্ণ,
পূর্ণর আগে যদি আমরা পরি নামক উপসর্গটি যুক্ত করি তাহলে হচ্ছে পরিপূর্ণ। পূর্ণ শব্দের অর্থ যা পরিপূর্ণতা। এবার দেখো পরিপূর্ণতা বললে যেন মনে হচ্ছে যে অর্থের পূর্ণতা আরো ব্যাপ্তিটা বেড়ে গেল। যেমন বালতিটি জলে পূর্ণ, আর আমি বললাম বালতিটি জলে পরিপূর্ণ, তাহলে দেখো মনে হচ্ছে অর্থের পূর্ণতা সাধন হলো। তো তাহলে আজকের ক্লাস থেকে তোমরা যে যে প্রশ্নগুলো বাড়িতে তৈরি করবে সেগুলো হলো উপসর্গ কাকে বলে, উপসর্গ কয় প্রকার ও কি কি, সংস্কৃত উপসর্গ কয়টি ও কি কি, বাংলা উপসর্গ কয়টি ও কি কি, কয়েকটি ইংরেজি উপসর্গের নাম উল্লেখ করো বা কয়েকটি আরবি ও ফার্সি উপসর্গের নাম উল্লেখ করো। এই যে ইংরেজি আর ফার্সি, ইংরেজি উপসর্গ, আরবি ও ফার্সি উপসর্গ, এগুলো কয়েকটা মনে রাখলেই হবে, ঠিক আছে? এই 8-9টা করে মনে রাখলেই হবে। কিন্তু বাংলা আর সংস্কৃতগুলো কিন্তু পুরোটাই মনে রাখবে, মানে বাংলা 21টা এবং সংস্কৃতের 20টা, এবং প্রত্যেকটাই উপসর্গ সহযোগে তোমরা বাড়িতে কি করবে, শব্দ গঠন করবে এবং সেই শব্দ দিয়ে তোমরা কিন্তু বাক্য রচনা লেখার চেষ্টা করবে বাড়িতে, কারণ এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনাই খুব বেশি এই উপসর্গ চ্যাপ্টার থেকে। আর যদি একটু কঠিন প্রশ্ন কোনো টিচার করতে চায় তাহলে কি হলো বলতে, হয়তো সংস্কৃত উপসর্গগুলি নাম লেখো। তুমি 21টার বদলে তুমি হয়তো মনে করো 21টা লিখতে, তুমি হয়তো 18টা লিখবে, তো সেটা তুমি নাম্বারটা কম পাবে। তাই সংস্কৃত এবং বাংলা এই উপসর্গগুলি কী করতে হবে, বাড়িতে মুখস্থ করে, যেমন আমি দেখালাম যে রীতিতে বা যে পদ্ধতিতে মুখস্থ করবে সেটা দেখালাম, এটা কিন্তু ফলো করে তোমরা বাড়িতে মুখস্থ করে বারবার বাড়িতে খাতায় লেখার চেষ্টা করো এবং তার সাথে সেই উপসর্গগুলি যোগে শব্দ গঠন করে তা দিয়ে বাক্য রচনা লেখার চেষ্টা করো। তাহলে আশা করি উপসর্গ থেকে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তাহলে আমাদের এই চ্যাপ্টারে দুটো টপিক পড়ানো হয়ে গেল, একটি হলো বিভক্তি, আজকে আমি পড়ালাম উপসর্গ। এর চ্যাপ্টারে আরেকটি টপিক বাকি থাকলো, সেটা হলো অনুসর্গ। এই অনুসর্গটি আমি এর পরের ক্লাসে আলোচনা করব। তাহলে আমার ব্যাকরণের এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে স্যাররা যা যা পড়াচ্ছে সেগুলো অবশ্যই পড়ে নিজেকে পরীক্ষার জন্য তৈরি রাখবে। তাহলে এর পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।